আচ্ছা বলুন তো, ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন? অনেকেই হয়তো বলবেন কাদম্বিনী বসু গাঙ্গুলির নাম। আবার অনেকেই বলেন ভারতের প্রথম মহিলা ডাক্তার ছিলেন আনন্দীবাই গোপাল রাও যোশী। অনেকেই হয়তো নাম শোনেননি আনন্দীবাইয়ের। আজ আমরা এই পর্বে কথা বলবো এই আনন্দীবাই গোপাল রাও যোশীর গল্প। কে এই ভারতের প্রথম মহিলা ডাক্তার, এই নিয়ে একটা দ্বন্দ্ব থেকেই যায়। কাদম্বিনী বসু গাঙ্গুলির গল্প হয়তো আমরা অনেকেই জানি। চলুন আজ বরং জেনে নিই আনন্দীবাই গোপাল রাও যোশীর গল্প। আপনারা শুনছেন ক্লক টাওয়ার পডকাস্ট। পৃথিবীর বিভিন্ন দেশের, বিভিন্ন সময়ের, বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে শুক্রবার। এমন সব গল্প যা শুনতে গল্প হলেও আসলে কিন্তু সত্যি। এইরকমই সত্যি গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব। এসে গিয়েছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ, লিংক থাকলো ডেসক্রিপশনে। প্রত্যেক সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আজই। বিখ্যাত কেশরী পত্রিকার সম্পাদক বাল গঙ্গাধর তিলক এক তরুণীকে চিঠিতে লিখেছিলেন, আমি জানি নানা প্রতিবন্ধকতার মধ্যে কেমন করে আপনি বিদেশে গিয়েছেন এবং অধ্যাবসায়ের সঙ্গে জ্ঞানার্জন করছেন। আমাদের দেশে আধুনিক যুগে আপনি এক মহান নারী। জানতে পারলাম আপনার এখন অর্থের প্রয়োজন। আমি এক পত্রিকার সম্পাদক, আয় বেশি নয়, তবু আপনাকে 100 টাকা পাঠাতে চাই। সেই পত্রপ্রাপকের নাম আনন্দীবাই গোপাল রাও যোশী। ছেলেবেলায় তার নাম ছিল যমুনা। বম্বে প্রেসিডেন্সি বা বর্তমান মহারাষ্ট্রের থানে জেলার কল্যাণে 1865 সালে এক মারাঠি চিৎপাবন ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। বাবা গণপত রাও যোশী, মা গঙ্গাবাই। মাত্র 9 বছর বয়সে তার বিয়ে হয় ডাক বিভাগের কর্মী বছর 30-এর গোপাল রাওয়ের সঙ্গে। তিনি যমুনাদের বাড়িতে থেকে ডাক বিভাগে চাকরি করতেন এবং যমুনাকে সংস্কৃত পড়াতেন। গোপাল রাওয়ের প্রথম স্ত্রী আগেই মারা গেছেন। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। মারাঠাদের প্রথা অনুসারে বিয়ের পরে যমুনার নাম বদলে রাখা হলো আনন্দী। শোনা যায় স্ত্রী পড়াশুনো না করে রান্নাঘরে গেলে তিনি তাকে মারধর করতেন। এই উলট পুরাণ দেখে পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা বেজায় অবাক হতেন এবং সমালোচনা করতেও পিছপা হতেন না। গোপাল এতেও বদলালেন না, বরং বদলে ফেললেন তাদের বাসস্থান। গোপাল রাও ছিলেন প্রগতিশীল, নারী শিক্ষা ও বিধবা বিবাহের সমর্থক। তার মা ও পরিবারের অন্যদের আপত্তি উপেক্ষা করে তিনি তার প্রথম স্ত্রী সাবিত্রীর পড়াশুনো শেখার ব্যবস্থা করেছিলেন। সাবিত্রীর মৃত্যুর পরে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন কোনো বিধবাকে বিয়ে করবেন, কিন্তু তা বিশেষ এগোয়নি। তার ইচ্ছা ছিল আনন্দী পড়াশুনো চালিয়ে যাক। মেয়েরাও যে উচ্চশিক্ষা অর্জনে সক্ষম তার উদাহরণ হিসাবে তিনি তাকে তুলে ধরবেন। আনন্দীর বাবাও সহমত ছিলেন, কিন্তু বাদ সেধেছিলেন আনন্দীর মা ও ঠাকুমা। মেয়েকে পড়াশুনো শেখালে অধর্ম হবে ভেবে তারা চিন্তিত হয়ে পড়লেন। আর এই দুই বিপরীত মেরুর চাপের মুখে পড়ে শিশু আনন্দী গোপালকে ভয় পেতে শুরু করে, তার কাছে যেতে চাইতেন না। এমনই একদিন আনন্দী পড়তে না চাওয়ায় গোপাল ধৈর্য হারিয়ে আনন্দীকে চেলা কাঠ দিয়ে এমন মেরেছিলেন যে সারা গায়ে কালশিটে পড়ে গিয়েছিল। পরে আরো একবার রেগে গিয়ে আনন্দের দিকে চেয়ারও ছুঁড়েছিলেন। অবশেষে গোপাল বুঝলেন যে বাপের বাড়িতে আনন্দীর পড়াশুনো হবে না। তিনি আলিবাগে ট্রান্সফারের ব্যবস্থা করলেন এবং ঠিক করলেন সাথে আনন্দীকেও নিয়ে যাবেন। এদিকে আনন্দী তখনও শিশু। রীতি অনুযায়ী তার স্বামীর সঙ্গে থাকার তখনও বয়স হয়নি। সেই কারণে আনন্দীর ঠাকুমার সঙ্গে গেলেন। ফলে সমস্যাটার পুরোপুরি সমাধান হলো না। তবে গোপাল চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। আনন্দীকে তিনি জুতো কিনে দিয়েছিলেন, যা তখনকার দিনে মেয়েদের পায়ে ভাবাই যেত না।
সন্ধেবেলা হলেই আনন্দী ও গোপাল সমুদ্রের ধারে পায়চারি করতেন। সেটাও ছিল প্রচলিত রীতির বিপরীত। আনন্দীকে পড়াশুনো করানোর জন্য গোপাল একটা মতলব করলেন। এইসব লোভের পাশাপাশি আনন্দীকে ভয় দেখাতেন। আনন্দী পড়াশুনো না করলে তাকে ছেড়ে চলে যাওয়ার ভয়। সে সময় স্বামী ছেড়ে চলে গেলে মেয়েদের একমাত্র আশ্রয় ছিল বাপের বাড়ি, সঙ্গে জুড়ত সামাজিক অসম্মান ও বাড়ির গঞ্জনা। বয়স কম হলেও সেই সময়ের সমাজ ব্যবস্থায় এই ভয়টি মেয়েদের শিশুকাল থেকে তাদের মনের গভীরে বাড়ির মা ঠাকুমারাই করে দিতেন। তাই ওই বয়সে আনন্দীর পক্ষে বাস্তবে স্বামী পরিত্যক্তা হলে কি হবে তার সে ধারণা না থাকলেও প্রচলিত বিশ্বাসের কারণেই তিনি ভীত হয়ে পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা শুরু করেন। 14 বছরে মা হলেন আনন্দী। চিকিৎসার অভাবে মৃত্যু হল নবজাতকের। সন্তানের অকাল মৃত্যুতে আনন্দী সিদ্ধান্ত নিলেন তিনি ডাক্তারি পড়বেন। স্বামী এক কথায় রাজি। ইতিমধ্যে আনন্দী বেশ ভালোই মারাঠি শিখে গেছে, ইংরেজিও শিখতে শুরু করেছে। গোপালরাও বুঝলেন কোনো বড় শহরে যাওয়া দরকার, যেখানে সামাজিক বাধা নিষেধ আনন্দীর পড়াশোনার পথের বাধা হবে না। তিনি কোলাপুরে ট্রান্সফার নিলেন। এই সময়ই এক মিশনারির পরামর্শে তিনি মার্কিন মিশনারি ওয়াইল্ডারকে চিঠি লিখলেন স্ত্রীর পড়াশুনো ও আর্থিক সাহায্যের জন্য। জানালেন তিনিও স্ত্রীর সঙ্গে যেতে চান। চিঠিটা প্রিন্সটনস মিশনারি রিভিউ পত্রিকায় প্রকাশিত হলে নিউ জার্সির থিওডিসিয়া কার্পেন্টার নামে এক মহিলার নজরে আসে। কোলাপুরেও কিছু সমস্যা হওয়াতে শেষ পর্যন্ত গোপাল বম্বেতে ট্রান্সফার নিলেন। সেখানে এক মিশনারি স্কুলে ভর্তি করে দিলেন আনন্দীকে। সেই সময় বাইবেল পড়বেন না বলে স্কুল ছাড়তে চেয়েছিলেন আনন্দী, কিন্তু গোপাল তাকে বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠান। বম্বে স্কুলে পড়তে যাওয়া প্রকৃত অর্থেই আনন্দীর কাছে ছিল এক বিভীষিকা। জুতো মোজা পরা, হাতে বই, তরুণীটি হয়ে দাঁড়িয়েছিল পথচারী ও দোকানদারদের বিদ্রূপের পাত্রী, অশালীন অঙ্গভঙ্গির লক্ষ্যবস্তু। এইসবের কারণে একসময় গোপালের বাবা বিনায়ক রাও গোপালের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করলেন। গোপাল রাও ফের ট্রান্সফার নিলেন, এবার ভুজে। বম্বে ফেরত আনন্দীর ভুজের কোনো স্কুলে নতুন কিছু শেখার ছিল না। ইতিমধ্যে ভুজের দেওয়ানের সঙ্গে গোপাল রাওয়ের আলাপ হয়ে গিয়েছিল। তাঁর মারফত ভুজের ব্রিটিশ প্রেসিডেন্টের স্ত্রী মিসেস ব্যাটাই আনন্দীর পড়াশোনার ভার নিজের হাতে তুলে নেন। থিওডোসিয়ার চিঠি কোলাপুরেই থেকে গিয়েছিল। 9 মাস পরে সেই চিঠি ভুজে গোপাল রাওয়ের হাতে এলো। বছর 15 আনন্দী ও 40 থিওডিসিয়ার মধ্যে নারী স্বাধীনতা, বাল্যবিবাহের কুফল প্রভৃতি নানান বিষয় নিয়ে চিঠি চালাচালি হতো। মাত্র 1 বছর কোনো স্কুলে পড়ার সুযোগ পেয়েছিলেন আনন্দী, কিন্তু তার চিঠিগুলোতে ইংরাজি ভাষার ওপর দখল দেখলে রীতিমতো বিস্মিত হতে হয়। অবশেষে থিওডোসিয়া হয়ে উঠলেন গোপাল পত্নী আনন্দীর মাসি, আন্ট। এরই মধ্যে গোপাল বদলি হয়ে এলেন ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতাতে। কলকাতায় আনন্দীরা খুবই সমস্যায় পড়েছিলেন। মারাঠি মেয়েদের অনেক বাধা নিষেধ থাকলেও পর্দা প্রথার চল ছিল না। এখানে দুজনে একসঙ্গে বেরোলে তাদের পিছনে কৌতূহলী দর্শকের ভিড় জমে যেত। আনন্দী থিওডোসিয়াকে চিঠিতে লিখেছেন, এমনকি যে সমস্ত বাবুরা ইউরোপ আমেরিকাতে অনেক দিন থেকেছেন তাঁরাও তাদের স্ত্রীদের সঙ্গে নিয়ে খোলা গাড়িতে বেরোন না। বম্বে ও কলকাতার সমাজের এই আকাশ পাতাল পার্থক্য দেখে গোপাল রাও হতাশ হয়ে পড়লেন। তবে ততদিনে আনন্দীও দৃঢ় প্রতিজ্ঞ, তিনি ডাক্তারি পড়বেনই। থিওডোসিয়া আনন্দীদের তাঁর বাড়িতে থাকার আমন্ত্রণ জানালেন, কিন্তু গোপাল রাও ও আনন্দীর আমেরিকা যাত্রা ব্যয়বহুল। তাই ঠিক হলো আনন্দী একাই যাবেন। সে যুগের বিচারে এ এক অভূতপূর্ব সাহসী পদক্ষেপ। ইতিমধ্যে গোপাল রাও ব্যারাকপুর থেকে শ্রীরামপুর পোস্ট অফিসে বদলি হয়েছেন।
সেখানে প্রতিদিন তাদের দেখার জন্য ভিড় জমে যেত। নানা রকম টিটকিরি শুনতে হতো। অবশেষে দম্পতি ঠিক করলেন সর্বসমক্ষে বক্তৃতা দিয়ে আনন্দীর আমেরিকা যাত্রার উদ্দেশ্য সবাইকে জানানো হবে। শ্রীরামপুর কলেজে হবে বক্তৃতা। এক ঘর ভর্তি লোকের সামনে আনন্দী নিজেই বক্তব্য রাখেন। সেই সভায় ভারতীয়দের সঙ্গে কয়েকজন বিদেশিও ছিলেন। জীবনে প্রথমবার কোনো প্রকাশ্য সভায় ইংরাজিতে বক্তব্য রাখলেন আনন্দী, তাও কোনো লিখিত নোট ছাড়াই। সেই দিন আনন্দী স্পষ্ট ভাষায় বলেছিলেন তিনি আমেরিকায় ডাক্তারি পড়তে চান, কারণ দেশের নারীরা পুরুষ ডাক্তারদের স্পর্শ করতে দেন না, তাই প্রয়োজন মহিলা ডাক্তারের। বক্তৃতাটি শ্রোতাদের হৃদয়ে স্পর্শ করেছিল। বাংলার পোস্টমাস্টার জেনারেল H.E.M. জেমস গোপাল রাওকে অভিনন্দন জানিয়ে আনন্দীর পড়াশোনার খরচ হিসাবে 100 টাকা পাঠান। তিনি এই উদ্দেশ্যে একটি ফান্ডও খুলেছিলেন। সেখানে ভারতের ভাইসরয় লর্ড রিপন, ভারতের গভর্নর টমসন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাহায্য করেছিলেন। জেমস নিজেও আরও 100 টাকা দিয়েছিলেন। চাঁদার মোট 750 টাকা আনন্দীর কাজে লেগেছিল। জেমস কলকাতার কাগজে আনন্দীকে সাহায্যের আবেদন ছাপিয়েছিলেন, কিন্তু দাতাদের মধ্যে কোনো ভারতীয়ের নাম খুঁজে পাওয়া যায়নি। তৎকালীন কলকাতার শিক্ষিত সমাজে আনন্দীর খবর কোনো আলোড়ন তোলেনি। এতদিন পর্যন্ত গোপাল রাও যেখানেই গেছেন নিজের জাতের অর্থাৎ মারাঠি চিৎপাবন ব্রাহ্মণদের সাহায্য পেয়েছেন। এবার কলকাতায় তাঁর সমাজও মুখ ফিরিয়ে নিল, কিন্তু আনন্দীকে তা দমাতে পারেনি। অবশেষে 1883 সালের 7 এপ্রিল মাত্র 19 বছর বয়সে আনন্দী কলকাতা থেকে কয়েকজন মিশনারি মহিলার সঙ্গে লন্ডন রওনা হলেন। আবার লন্ডন থেকে জাহাজ পাল্টে আনন্দী নিউ ইয়র্কে পৌঁছেছিলেন 4 জুন। সেখানে কার্পেন্টার দম্পতি তাঁর সঙ্গে দেখা করে তাকে বাড়িতে নিয়ে যান। রাস্তাঘাট চেনানো থেকে শুরু করে সে দেশের আদব কায়দা আনন্দীকে শেখালেন মিসেস কার্পেন্টার স্বয়ং। $600 কোর্স ফি দিয়ে ভর্তি করে দিলেন পেনসিলভেনিয়া মেডিকেল কলেজেও। আশা পূরণ হওয়ায় দারুণ খুশি আনন্দী, কিন্তু বাদ সাধল স্বাস্থ্য। যক্ষ্মায় আক্রান্ত হলেন তিনি, কিন্তু তা উপেক্ষা করে রাত দিন পড়াশোনা চালিয়ে গেলেন। বছর 3 পরে এমডি পাশ করলেন আনন্দী, ভারতের প্রথম মহিলা ডাক্তার। এমডিতে তাঁর থিসিসের বিষয় ছিল হিন্দুদের মধ্যে প্রসূতিবিদ্যা। তিনি আয়ুর্বেদ ও আধুনিক চিকিৎসাবিদ্যা দুয়েরই সাহায্য নিয়েছিলেন। সেটা 1886 সাল। আনন্দীকে অভিনন্দন জানালেন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া। পাশ করার পর নিউ ইংল্যান্ড হসপিটালে যোগ দেন আনন্দী। ওই বছরেই দেশে ফিরে কোলাপুরের অ্যালবার্ট এডওয়ার্ড হাসপাতালে চাকরি পেলেন আনন্দী। আনন্দীর ডাক্তার হয়ে ফিরে আসার ঘটনা বেশ সাড়া ফেলেছিল। এত বছর আমেরিকাতে থেকেও হিন্দু ধর্ম পালন করার কারণে কাগজের প্রশংসা পেলেন তিনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিনন্দন জানিয়ে টেলিগ্রাম এলো। আনন্দীর শরীর ক্রমে খারাপ হতে থাকল। কোনো চিকিৎসাই ফলপ্রসূ হলো না। অবশেষে যক্ষ্মায় ভুগে 1887 খ্রিস্টাব্দের 26 ফেব্রুয়ারি মৃত্যু হয় আনন্দীবাই গোপাল রাও যোশী। 1886 সালে প্রথম বাঙালি ডাক্তার হিসাবে ডাক্তারি পাশ করেন কাদম্বিনী বসু, অর্থাৎ আনন্দীবাইয়ের মৃত্যুর ঠিক আগের বছর। এখন প্রশ্ন হলো, তাহলে কাকে ভারতের প্রথম মহিলা ডাক্তার বলা হবে? এটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব থেকেই যাবে। 1886 সালের 11 মার্চ আনন্দীবাই তাঁর ডাক্তারি ডিগ্রি গ্রহণ করেন পেনসিলভেনিয়া মেডিকেল কলেজ থেকে। প্রসঙ্গত জানিয়ে রাখি, তাঁর সঙ্গে একই ব্যাচে গ্র্যাজুয়েট হয়েছিল কেই ওকামি ও সাবাত ইসলাম বৌলি। এই 2 মহিলা যথাক্রমে জাপান ও সিরিয়ার প্রথম মহিলা হিসাবে ডাক্তারি ডিগ্রি লাভ করেছিলেন একই দিনে। অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজ থেকে কাদম্বিনী গাঙ্গুলি গ্র্যাজুয়েট হচ্ছেন ওই একই বছরে।
এক্ষেত্রে যদি তৎকালীন ডিগ্রির বিচারে বলতে হয়, তাহলে ভারতের প্রথম মহিলা ডাক্তার হিসাবে আনন্দীবাইয়ের দাবিই বেশি। তিনি সে সময় 1886 সালে এমডি ডিগ্রি লাভ করেছিলেন, কিন্তু কাদম্বিনী বসু তৎকালীন কলকাতা মেডিকেল কলেজের এমবি অর্থাৎ ব্যাচেলর অফ মেডিসিন ডিগ্রি লাভ করতে পারেননি। তিনি প্র্যাকটিক্যাল পরীক্ষার একটি পত্রে অকৃতকার্য হন। বলা হয় প্রফেসর আর.সি. চন্দ্র মহিলাদের ডাক্তার হওয়ার পক্ষে ছিলেন না, সে কারণেই ফাইনাল পরীক্ষার একটি পত্রে তাকে ফেল করিয়ে দেন। তবে কাদম্বিনী বসুর ইচ্ছাকে সমর্থন জানাতেই তৎকালীন প্রিন্সিপাল ডক্টর জে.এম. কোটস তাকে বিশ্ববিদ্যালয়ের তরফে মেডিকেল ডিপ্লোমা ডিগ্রি GBMS বা গ্র্যাজুয়েট অফ বেঙ্গল মেডিকেল কলেজ ডিগ্রি দান করেন। ফলে তিনি আইনিভাবে মেডিকেল প্র্যাকটিস করার বৈধতা লাভ করেন। ইউনিভার্সিটির 1886-87 সালের মিনিটস অফ মিটিং থেকেও এই একই তথ্য পাওয়া যায় যে কাদম্বিনী গাঙ্গুলি চাইলে পরের বছর অকৃতকার্য হওয়া পরীক্ষাটি নতুন করে দিতে পারবেন। শ্রীমতী কাদম্বিনী গাঙ্গুলি, who failed at the recent MB examination and recommending that she may be re-examined next year in the subject in which she failed or granted a first LMS certificate. তবে যদি শুধু বছরটিকে গণ্য করতে হয়, তবে কিন্তু বলতেই হয় একই বছরে একটি পরাধীন দেশ 2 জন মহিলা ডাক্তারকে পেয়েছিল দেশের 2 প্রেসিডেন্সিতে। একটি পরাধীন দেশের কাছে এর থেকে বড় নারী প্রগতিশীলতার বিজ্ঞাপন আর কিছু হতে পারত না। আনন্দীবাইয়ের নাতিদীর্ঘ চিকিৎসক জীবনের সুফল পেতে শুরু করেছিল এদেশের মেয়েরা। একই সঙ্গে এই দেশের মেয়েরাও বুঝেছিল তাদের নিজেদের প্রয়োজনেই ডাক্তারি পড়াটা প্রয়োজন। অন্যদিকে কাদম্বিনীর খ্যাতি ছড়িয়ে পড়েছিল দেশব্যাপী। ফলে অনেক মেয়েদের পিতামাতারা, যারা এতদিন সমাজ সংসারের মিথ্যা বিধিনিষেধের ভয়ে নিজেদের মেয়েদের বাইরে বের হতে দিতেন না, তারাও নিজেদের কন্যাদের জন্য বুনতে শুরু করেছিলেন এক নতুন স্বপ্নের বুনন। আর এদেশের মেয়েরা নিঃশব্দে তৈরি হচ্ছিল এক নতুন উড়ানের আশায়। কেমন লাগলো আমাদের আজকের পর্ব? অবশ্যই জানান কমেন্টে। আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি। আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা গল্প, কিছু মানুষের গল্প। আপনাদের যদি আমাদের কাজ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর যদি আপনি ইউটিউবের নতুন হাইপ অপশনটি দেখতে পাচ্ছেন, তাহলে সেটাই ক্লিক করে দেবেন। আপনার ছোট্ট এই ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে। এসে গিয়েছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ, লিঙ্ক থাকলো ডেসক্রিপশনে। সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন দারুণ দারুণ সব গল্প। আর আপনি যদি ভালো গল্প শুনতে ভালোবাসেন, গোয়েন্দা, প্রেম, হাসি বা সামাজিক, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ইউটিউব গল্পের চ্যানেল কাহিনী স্কোপ, লিঙ্ক থাকলো ডেসক্রিপশনে। আজই সাবস্ক্রাইব করে নিন আমাদের গল্পের চ্যানেল কাহিনী স্কোপ। আজকের পর্ব পাঠে ছিলাম আমি মৌটুসী, স্ক্রিপ্ট মোহর, পরিকল্পনা ও স্ক্রিপ্ট সম্পাদনা কৌশিক রায়, সাউন্ড ডিজাইন সুশ্রী, কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময়ে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি।